আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। গোলামি না আজাদি এই স্লোগানে যারা উত্তাল পরিবেশ সৃষ্টি করত, তারা কেন আজ নীরব? ডক্টর ইউনূস যে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বড় একটি রাষ্ট্রের কাছে বিক্রি করে দিয়ে গেলেন নির্বাচনের মাত্র কয়েক দিন পূর্বে, সেই চুক্তি কেন জাতীয় সংসদে উপস্থাপন করা হচ্ছে না? সে প্রশ্ন কি কেউ করেছেন? বুদ্ধিজীবী নামের যে সকল জ্ঞান পাপীরা প্রতিনিয়ত আওয়ামী লীগ সরকার আমলে স্লোগান দিয়ে বলতেন গোলামি নয় আজাদি, যে তরুণরা বিভ্রান্ত হয়ে স্লোগান দিয়ে বলতেন গোলামি না আজাদি, যে জামাত ইসলামী এবং তার জোট এবং বিএনপি তার জোট স্লোগান দিয়ে বলতেন গোলামি না আজাদি, তাদের সুপরিকল্পিত ষড়যন্ত্রের দ্বারা শেখ হাসিনা সরকারকে উচ্ছেদ করার পরে গোটা দেশটাকেই যে গোলামির অধীনে দিয়ে যাওয়া হলো, তা নিয়ে কেন তারা নীরব? জামাতে ইসলাম, এনসিপি এবং অন্য যারা সেই সময় শেখ হাসিনা বিরোধী সহিংস আন্দোলনে ছিল, তারা কেন নীরব? পার্লামেন্টে কেউ কথা বলছে না। আমার দেশের টাকায় আমি আমার প্রয়োজনীয় সামগ্রী কিনব, তা কিন্তু অনুমতি নিতে হবে আমেরিকার। অর্থাৎ আমার স্বকীয়তা, আমার স্বাধীনতা, আমার সার্বভৌমত্ব সম্পূর্ণরূপে বিসর্জন দিয়ে গোলামির চুক্তি করে গেল ইউনূস। সেই চুক্তিকে কেন পুনর্বিবেচনা করছে না বর্তমান সরকার? কেন সেই চুক্তি পার্লামেন্টের কাছে তুলে ধরা হচ্ছে না? কেন জামাত, এনসিপি এই প্রসঙ্গে পার্লামেন্টেও কোনো কথা বলছে না? তাহলে কি এই সকল গোলামি চুক্তির ধারাবাহিকতায় ক্ষমতায় আসা, ধারাবাহিকতায় বিরোধী দলে থাকা, এমপি মন্ত্রী হওয়া, এই প্রশ্ন তো আজ স্পষ্ট হয়ে উঠেছে। মনে আছে ডক্টর ইউনূস লন্ডনে এসে চাথাম হাউসে বিবিসি সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেছিলেন কি? বিবিসি সাংবাদিক বলেছিল, আপনি তড়িঘড়ি করে কেন চুক্তি করতে চাচ্ছেন? নির্বাচিত সরকার এসে চুক্তি করবে। তিনি বলেছিলেন, ভোটাররা এসব বোঝে না, ওরা টাকা পেলেই ভোট দিয়ে দেয়। তিনি ভোটারদের সার্বভৌমত্ব, তার অধিকারকে বিদ্রূপ করে বলেছিলেন, ভোটের মাধ্যমে যারা আসবে তাদের জন্য তিনি কিছু অবশিষ্ট রাখতে চান না। তিনি বিনা ভোটে অবৈধ উপায়ে ক্ষমতা দখলকারী তিনিই সব শেষ করে যাবেন। এনসিপি তখন বলেছিল, ডক্টর ইউনূস লন্ডনে গিয়ে সরকার বিক্রি করে দিয়ে এসেছেন, তারেক জিয়ার কাছে সেজদা করেছেন। এ নিয়ে কত আলোচনা হলো। তারপরে একটা সাজানো নির্বাচন হয়ে গেল। সেই নির্বাচনে এক পক্ষ ট্রেজারি বেঞ্চে, এক পক্ষ অপোজিট বেঞ্চে বসছেন। এমপি মন্ত্রীর সুযোগ সুবিধা সবই ভোগ করছেন, কিন্তু গোলামি চুক্তির বিষয়ে একটি শব্দও কেউ উল্লেখ করছেন না। বিশ্লেষকদের বিশ্বাস এবং ধারণা, এই গোলামি চুক্তি যার মধ্যস্থতায় হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের নিরাপত্তা উপদেষ্টা, বিএনপি নেতাদের ভাষায় যিনি বিদেশি নাগরিক, তাকেই ধারাবাহিকভাবে তারেক জিয়া সরকারের পররাষ্ট্রমন্ত্রী করে ইউনূসের সরকারের ধারাবাহিকতা তৈরি করে দিয়েছে একটি প্রভাবশালী রাষ্ট্র। সেই রাষ্ট্রের ক্রীড়নক হয়ে, সেই রাষ্ট্রের প্রতিনিধি হয়ে বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিচ্ছে ইউনূস এবং তারপরে ধারাবাহিকভাবে বিএনপি। আমার প্রশ্ন, বিএনপি কেন ইউনূসের রাষ্ট্রদ্রোহিতা, গোলামির চুক্তি, দেশবিরোধী চুক্তি, স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী চুক্তিকে মেনে নিচ্ছে, অনুমোদন করছে? ইউনূস যে রাষ্ট্রদ্রোহিতার কাজ করছে, তার ধারাবাহিকতার দায় বিএনপি কি নেবে? আজ হোক কাল হোক, একদিন কিন্তু এই প্রশ্ন আসবে। এটা রাষ্ট্রদ্রোহিতার ফৌজদারি অপরাধ, একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বন্ধক রাখার অপরাধ, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে গোলামির অধীনে নিয়ে যাওয়ার জঘন্যতম অপরাধ।
সাংবাদিক ও কলামিস্ট। আপনাদের খুবই প্রিয় মুখ। আপনি প্রতি শুক্রবার আমাদের এখানে সময় দেন, এই জন্য আমি আগাম কৃতজ্ঞতা জানিয়ে দিচ্ছি। জনাব আনিস আলমগীর, আশা করি আপনি ভালো আছেন। আমরা আলোচনাটা এভাবে শুরু করতে চাই আজকে, যে আজকে আপনি জানেন যে গত দুদিন ধরে এই যে আপনার ছাত্র সংগঠন জামায়াত এবং জামাত শিবির এবং ছাত্র দল, এদের মধ্যে এক ধরনের বিরোধ, কি গুপ্ত অথবা কি মানে সুপ্ত, এগুলি নিয়ে তার রেশ আজকে আমরা শাহবাগে দেখলাম। তো এটা কি ইঙ্গিত করছে আসলে? এটা গুপ্ত সুপ্তর যে উত্তেজনা ছিল, আপনি তো জানেন, এটা আমাদের দর্শকরাও নিশ্চয়ই জানে যে বিগত সরকার আমলে, আই মিন শেখ হাসিনার আমলে, ছাত্রলীগের অভ্যন্তরে গিয়ে শিবির যেভাবে মানে গুপ্ত হয়ে রাজনীতি করেছিল, সেটাকে মিন করে এই টার্মসটা এসেছে, এবং এটা রাজনীতিতে খুব আলোচিত বিষয় এখন গুপ্ত শব্দটা। ইভেন আপনি যদি খেয়াল করে থাকেন যে তারেক রহমান তার গত ইলেকশনের সময় ওই শব্দ উচ্চারণ করেছে, এবং সেটার প্রতিক্রিয়া আবার দিয়েছে জামাতের নেতা। সো এটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড। সো এই গুপ্ত সুপ্ত চিটাগাং এ শুরু হয়েছিল। ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার একটা স্লোগান দিয়েছিল ছাত্র শিবির। সেখানে ছাত্রদল তার ওই ছাত্র রাজনীতির আগে গুপ্ত লাগিয়ে দিয়েছে, গুপ্ত ছাত্র রাজনীতি। তো এটি স্পষ্টত ইঙ্গিত যে শিবিরকে এটা মিন করেছে। সেই প্রেক্ষিতে চিটং আন্দোলন হলো, ঢাকায় উত্তেজনা। এই প্রেক্ষিতে আজকে যে এটা গুপ্তসূত্র নিয়ে হয়েছে তা না, গত 2-3 দিন ধরে গুপ্তসূত্র চলতেছিল, চিকা মারা চলতেছিল এটা নিয়ে, পাল্টাপাল্টি চিকা হচ্ছিল। তারা এখন এটাকে গ্রাফিতি নাম দিয়েছে কোনো কোনো জায়গায়। তো আজকে মানে এই ঘটনাগুলোর প্রেক্ষিতে শুক্রবার রাতে যেটা হয়েছে, এবং শুক্রবার না, বৃহস্পতিবার রাতে যেটা হয়েছে, সেটা হচ্ছে যে সন্ধ্যায় শাহবাগে, সন্ধ্যা বা রাতে একটু রাতে সন্ধ্যা ইয়েদের ঘটনা তো 10টা পর্যন্ত প্রায় চলছে ওইখানে। তো ওইখানে শিবিরের এক ছাত্র নেতা একটা জিডি করতে গিয়েছিল। উদ্দেশ্য ছিল যে তার নামে অভিযোগ উঠেছে তারেক রহমান এবং তার মেয়েকে নিয়ে অশ্লীল কোনো ফটোকার্ড বা স্ট্যাটাস দিয়েছিল। সেটার প্রেক্ষিতে তার এই অভিযোগ যখন উঠেছে, সেটা সে অস্বীকার করে জিডি করতে গিয়েছিল ইয়েতে, থানাতে। তো সেই ক্ষেত্রে তাকে ওইখানে কিছু লোক, সেটা জনতা বলছে, পত্রিকার রিপোর্টে আমি দেখছি, প্রথম আলো সহ অন্যান্য কয়েকটা পত্রিকার রিপোর্টে যে জনতাই বলছে, তাদেরকে আঘাত করেছে, এবং তারা বিএনপি সমর্থক হতেও পারে, ছাত্রদল সমর্থক হতে পারে। এবং ছাত্রদলের বিবিসি রিপোর্টে যেটা দেখলাম, যে ছাত্রদলের ছেলেরা তাকে ঢাল হিসাবে, একজন ছেলের নাম বলো, নেতার নাম বলো, ঢাল হিসাবে রক্ষা করেছে। ও এটা 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 তাকে যে মারতে গিয়েছিল, সেই খবর পাওয়ার পর 2জন ছাত্র নেতা সেখানে গিয়েছে, ডাকসু নেতা, যারা শিবির প্যানেল থেকে নির্বাচিত, সমাজসেবা সম্পাদক এবং সাংস্কৃতিক সম্পাদক, 2জন, বা সাহিত্য সম্পাদক, এরকম একজন জুবায়ের, একজনের নাম হচ্ছে এবি জুবায়ের, আর একজন মুসাদ্দিক। এবি জুবায়ের হচ্ছে আপনার সমাজসেবা সম্পাদক। আপনি এদের ব্যাকগ্রাউন্ড যদি আপনি জানেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এবি জুবায়ের হচ্ছে সেই ছাত্র নেতা যে কয়েকদিন আগে শিক্ষক ধাওয়া করেছিল ঢাকা ইয়েতে, ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে। আওয়ামী লীগের এক মানে সমর্থক, বা আওয়ামী লীগ ফোরামের যে ছাত্র সংগঠন, ইয়ে শিক্ষক সংগঠন আছে, তার নেতাকে, তার একজন নেতাকে ধাওয়া করেছিল। আর মুসাদ্দিক নানা কারণে আলোচিত। ভেরি রিসেন্টলি দেখলাম যে পয়লা বৈশাখে বোধহয় 12 মাসের নাম পারে না, এই জন্য আমি প্রথম দেখলাম তার চেহারা। ওই সময় চিনলাম, বাংলা 12 মাসের নাম জানে না, কিন্তু ডাকসু সাহিত্য সম্পাদক। এটাই হচ্ছে সবচেয়ে আইরনি, ডাকসু সাহিত্য সম্পাদক বাংলা 12 মাসের নাম জানে না। তো এখন এরা 2জন গিয়েছে তাকে, ওই ছেলেটাকে উদ্ধার করতে, কিন্তু তাদের উপর পাল্টা আক্রমণ শুরু হয়েছে সম্মিলিতভাবে, কারণ এদের উপর অনেকের ক্ষোভ ছিল, এবং সেখানে ছাত্র দলের নেতারা তাদেরকে রক্ষা করতে গিয়েছিল, এবং ভালোভাবেই তাদেরকে মানে আমি বলবো যে আহত করেছে। এবং শুধু এই ঘটনায় তারা নয়,
কয়েকজন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রিপোর্টারও আহত হয়েছে, প্রায় 8 জনের মতো। এরা সবাইকে ঢাকা ইউনিভার্সিটিতে, ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছে। দিস ইজ দ্য মানে ব্যাকগ্রাউন্ড আর কি। এর আগে পরে নানা কিছু হতে পারে। আপনার কাছে যদি বাড়তি কিছু থাকে আপনি যোগ করতে পারেন। না, আমি 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 এটা না, এটা নিয়ে আমি আসলে সোশ্যাল মিডিয়ায় অনেকগুলো জিনিস দেখতেছি। সোশ্যাল মিডিয়ায় অনেকে এটাকে ছবিটা দিয়েছে, ভিডিওটা দিয়েছে। বাট হুম। এগুলো তো হয়েছে, ঘটেছে। একেকজন একেক কথা বলতেছে। বাট হ্যাঁ, আমি ওই কমেন্ট গুলো পড়ে আমি একটু হতবাক হয়ে গেছি। মানে হ্যাঁ, আমি বিশ্বাস করেন আমি ওখানে প্রায় শতাধিক কমেন্ট দেখলাম। একটা হ্যাঁ, কমেন্টও আমি পেলাম না যেখানে নাকি এই মোসাদ্দেক অথবা জুবায়েরের প্রতি কোন ধরনের সিম্প্যাথি আছে। এই যে আমার সামনে একটা ডেইলি ইত্তেফাকের একটা পেলাম। সেখানে প্রায় 6.2K মানে ৬,২০০ কমেন্ট। হ্যাঁ, আপনি পড়েন এবং আমাদের দর্শক যারা আছে তারাও পড়ে দেখবেন। সবাই হ্যাঁ। উনাদেরকে বলছে তোমরা মানে মবের যারা উদ্যোক্তা ছিল তারা এখন মবের কবলে পড়েছে। দেখেন যেকোনো মবেরই আমি কিন্তু সমালোচনা করি। আমি জানি না আপনার অভিমত। যেকোনো মবেরই আমরা সমালোচনা করি। না, আমি আরেকজনের পোস্টে দেখলাম আপনার, সেখানে বলছে যে মানে একজন ছাত্রনেত্রী, আমি নামটা মনে করতে পারছি না, ওই যে বঙ্গবন্ধুর ৭ই মার্চ জুমা বা মেয়েটার নামটা আমি ভুলে গেছি, কেন আমি সরি, ইমি হ্যাঁ, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাজিয়েছিল আপনার শাহবাগ আহ, থানার সামনে, এবং তাকে সেই হুম, সেই কারণে যে মব পুলিশের হাতে তুলে দিয়েছিল, এই মেয়েটি এখনো গ্রেপ্তার করা অবস্থায় আছে। এই দুইজন, যে দুইজনের কথা বলছে, তাদের তাদের নামে লিখে বলছে যে এই দুইজন ছিল, তাদেরকে আহ, এটার শিকার হয়েছে তারা। যে আমরা শাহবাগে যে দুইজনের কথা বললাম, ডাকসু নেতা এবি জুবায়ের এবং মোসাদ্দেক, এবং এই তারা ওই সময় কিন্তু এই মবের নেতৃত্ব দিয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এরা মবের সঙ্গে জড়িত আছে, ছাত্রদের, শিক্ষকদের অবমাননার সঙ্গে জড়িত আছে, খেপতেই পারে। কিন্তু এখানে যে সাধারণ মানুষ খেপেছে শুধু তা না, ছাত্রদলের একটা বড় অংশ খেপেছে, এবং ছাত্রদল যদি এখানে আম, এই মারামারিতে অংশ না নিত বা তারা যদি সক্রিয় না হতো, তারা, আমি দেখেছি ছাত্রদলের সভাপতিও এই জুবায়েরকে যখন হসপিটালে নিয়ে যাচ্ছে তখন দেখছিল, তাকে সহায়তা করছিল, এরকম একটা দেখেছে। তার মানে সৌহার্দ্যপূর্ণ আচরণ যেটা করা ছাত্রদল সেটা করেছে। কিন্তু উত্তেজনাটা যে দুই পক্ষের সমর্থকদের মধ্যে হয়েছে এবং পাল্টাপাল্টি হয়েছে, ডাকসু ভিভিও দেখছি আমি, ওইখানে গিয়েছে, তারপরে রাতের বেলায় তারা আবার পাল্টাপাল্টি মিছিল করেছে, এক পক্ষ আরেক পক্ষকে আহ ঢিল মেরেছে, এগুলো ঘটেছে। তো আমার মনে হয় এটা সহসা যাচ্ছে না, এটা একটু আহ আরো কিছু রেশ রয়ে যাবে। আমরা দেখি আজকে এটা কোথায় যায়। আরেকটা জিনিস আপনি দেখবেন যে ওই ২ টা ছাত্র সংগঠনের মূল যে দল বিএনপি এবং জামায়াতে ইসলাম তাদের হুম। মধ্যেও যেন কেমন এক ধরনের মুখোমুখি অবস্থান আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে। এবং জামাতের এক নেতা তো দম্ভ করে বললেনই যে আওয়ামী লীগ সরকারকে নামাতে ১৬ বছর লেগেছে, এদের নামাতে ১৬ দিনও লাগবে না। এই যে কথাগুলো আপনার কি মনে হয় যে এই কথাগুলোরই প্রতিফলন স্টুডেন্টদের আচরণের মধ্যে প্রকাশিত হচ্ছে? অবশ্যই, এটা প্রতিফলিত হচ্ছে, কারণ তারা, তাদের মাদার অর্গানাইজেশন যখন পরস্পরের বিরুদ্ধে লেগে গেছে, পার্লামেন্ট থেকে রাজপথে আসতে চাচ্ছে, তখন এটা এক ধরনের চর দখলের প্রতিযোগিতা আপনি বলতে পারেন, যে ক্যাম্পাসগুলো এখন বেশিরভাগই শিবিরের দখলে আছে, বা ছাত্রদলও আছে, ছাত্রদল যে নেই তাই না, ছাত্রদলেরও দখলে আছে, কিন্তু সংসদগুলো বেশিরভাগই শিবিরের দখলে আছে। তো এই যে ক্ষমতার একটা খেলা এখানে চলতে পারে, কে কে আসলে রাজত্ব করে, সংসদে কে আছে না আছে সেটা না, ফিল্ডে কে থাকবে। তো আজকের যে পরিস্থিতি, যেভাবে রিপোর্ট হয়েছে, তাতে তো আমার মনে হচ্ছে ছাত্রদল ডমিনেট করছে, এবং এক ধরনের অভিযোগ তাদের বিরুদ্ধে উঠছে যে সরকার দলের আহ আহ, ছত্রছায়া তারা এটা করছে, এবং শিবির তাদেরকে অভিযোগ করছে যে তারা আওয়ামী লীগের ছাত্র সংগঠন নিষিদ্ধ, যেটা এখন ছাত্রলীগের মতো আচরণ করছেন। এই সবগুলো আছে একদিকে। আহ, মানে ছাত্র শিবিরের নেতাদের বা কর্মীদের আহ, যে যেরকম অভিযুক্ত করার মতো কর্মকাণ্ড আছে,
তেমনি তারা যে পাল্টা মার খাচ্ছে সেটার জন্য তারাও অভিযোগ করতে পারে ছাত্র দলের বিরুদ্ধে। ওভারঅল আপনি যেটা বলছেন সেটাই, যে মাদার অর্গানাইজেশনের রেশারেশিটা এখানে প্রতিফলিত হচ্ছে, এবং আমার মনে হয় প্রশাসন যার প্রশাসনে এগুলো যেমন দৃষ্টি দেওয়া দরকার, তেমনি তাদের মূল সংগঠন থেকেও একটা বার্তা আসা উচিত। দীর্ঘদিন পরে ক্যাম্পাসগুলো পড়ার একটা গতি এসেছিল, একটা সন্ত্রাস আহ বাদ দিয়ে ছাত্ররা পড়াশোনার দিকে একটু মনোনিবেশ করছিল, মক কালচার থেকে সরে আসে নাই। বাট এটা যদি আমি মনে হয় যেন লেখাপড়া যদি আহ, গতি পায় তাহলে হয়তো কমে আসবে, কিন্তু এই জায়গায় যদি আবার ক্যাম্পাস যদি উত্তপ্ত হয় তাহলে পড়াশোনার তো বিঘ্ন ঘটবে, এবং সেটা যে প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটি থেকে প্রাইভেট ইউনিভার্সিটিতে বিস্তৃত হবে না তারও কোনো মানে ইয়ে নেই আর কি, ইয়ত্তা নাই, Guarantee নেই। হুম। গ্যারান্টি আচ্ছা, নাই, একটা right? আমরা এখন একটু দেশের সামগ্রিক পরিস্থিতির দিকে একটু আসছি। আপনি জানেন যে জ্বালানি তেলের যে দাম এবং সারা দুনিয়াতে যে সংকট, দুনিয়ার অনেক দেশের দাম বাড়িয়েছে, আমাদের একটু বাড়ানোর ঘোষণা হয়েছে অলরেডি এবং বেড়েছেও। এবং এই বাড়ানোর পর আমরা একটা প্রতিক্রিয়া দেখলাম যে অনেক জায়গায় লাইন একটু ছোট হয়েছে, বিশেষ করে বাইকের লাইন তো ছোটই হয়েছে বেশি, অনেকে বলছে, কিন্তু তারপর গাড়ির লাইনগুলো রয়ে গেছে। তো এই যে এ থেকে কেন্দ্র করে গাড়ি মানে পরিবহন ব্যয় বৃদ্ধি, গাড়ি ভাড়া বাড়ানোর জন্য মিটিং টিটিং করে একটা সিদ্ধান্ত পাওয়া গেলো, গাড়ি ভাড়া বাড়লো, এর প্রভাব তো দ্রব্য মূল্য পড়বে। তো সব মিলিয়ে সামনের দিনগুলো আপনি কেমন দেখছেন? সরকার কিভাবে হ্যান্ডেল করবে? সাধারণ মানুষ কিভাবে এই বাড়তি মূল্যটাকে ম্যানেজ এটা করবে? শুধু সরকার হ্যান্ডেল করার কথা বলবো না, আমি মনে করি যে এটা বিরোধী দলেরও দায়িত্ব। কারণ সরকার বা এর আগের সরকার বা শেখ হাসিনার সরকার অর্থনীতি নিয়ে তাদের তো অবশ্যই তাদের দুই সরকারের তাদের প্ল্যান ছিল, তারা সেভাবে এগিয়েছে। এবং অর্থনীতি গত 20 বছরে দেশের মধ্যে যে একটা চাঞ্চল্য এসেছিল, যে প্রত্যাশা ছিল যেটা মানুষের, সেই জায়গা থেকে এখন আমরা যে প্ল্যান নিয়ে এগিয়েছিলাম মনে করেন যে কিভাবে আরো সামনের দিকে যাব, কিন্তু ইরান যুদ্ধ যখন চলে এসেছে, ইরান যুদ্ধের পরিপ্রেক্ষিতে অর্থনীতির ওই হিসাব তো আর নাই। আমার মনে হচ্ছে অর্থনীতির ওই হিসাব পাল্টে গেছে, এবং সেটা পাল্টে যেতে বাধ্য। এটা শুধু যে বাংলাদেশের জন্য না, সারা বিশ্বের জন্য। সো এবং এই সংকটের জন্য বৈশ্বিক এই সংকটটা সরাসরি আপনার এটা একটা প্রভাব ফেলছে কিভাবে, জ্বালানি তেলের দাম বাড়তেছে। জ্বালানি তেলের দাম বাড়া মানে আপনি যেটা বলছিলেন উৎপাদন খরচ এবং মূল্যস্ফীতি বাড়বে, এবং মজুরি এবং পণ্য মূল্যের চাপ বাড়বে। ইনফ্লেশন নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, বিনিয়োগ কমবে, ডলার আরো শক্তিশালী হবে, অর্থনীতির গতি কমে যাবে। সব দিক থেকে বাংলাদেশ তো অনেক বেশি ঝুঁকিতে আছে। বাংলাদেশের জ্বালানিতে আমদানি নির্ভর কমপ্লিট, আমরা তো নিজেরা তেল উৎপাদন করি না ওই অর্থে। সো আমাদের গ্যাসও পর্যাপ্ত নয়, আমরা এলপিজি বা এলএনজি যেটা বলে কি জানি ওটা বলে তরল যেটা, সেটা সেটা আমরা ইউজ করছি। তো আমরা গ্যাস উপর নির্ভর করছি। তো আমাদের জ্বালানি নির্ভরতা যখন আমাদের বেশি, তখন আমাদের কষ্টটাও বেশি, সাফারিংসটাও মানুষের বেড়ে যাচ্ছে। আমরা 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 যেটার উপর সবচেয়ে বেশি ভরসা করি সেটা হচ্ছে রেমিটেন্স। তো রেমিটেন্সের উপরে একটা নির্ভরশীলতা এবং রেমিটেন্সে যদি এটার প্রভাব পড়ে তাহলে হোল রিজার্ভে প্রভাব পড়বে। এবং এটা টানা 8 মাস ধরে আমরা যদি আমাদের অর্থনৈতিক হিসাবগুলো দেখে প্রবৃদ্ধি নাই, 3.5-3.5 বোধহয় আছে, এবং রেমিটেন্সের উপর আমরা নির্ভরশীল হয়ে আছি। তারপর আমদানি ব্যয় বাড়তেছে আমাদের দিন দিন, বাণিজ্য ঘাটতি বাড়তেছে, জ্বালানি দাম বৃদ্ধি পাওয়াতে মানুষের নাভিশ্বাস হয়ে যাচ্ছে। এটা হয়তো সরকার টের পাচ্ছে না, কারণ আমার টানা নতুন সরকার এসে মানুষের ইয়েটা মানে ক্ষোভ বিক্ষোভটা হয়তো ওইভাবে দানা বাঁধে নাই। কিন্তু এটা যদি পুরনো সরকার হতো তাহলে সেটা হয়তো আরো বেশি সামনে চলে আসতো। তাহলে রেমিটেন্স কমে গেলে আমাদের একটা নতুন করে চাপ সৃষ্টি হচ্ছে, এবং বৈদেশিক মুদ্রার যেটা বলছিলাম রিজার্ভে চাপ হচ্ছে, বিনিয়োগ আরো কমে যেতে চাচ্ছে, কর এবং জিডিপির অনুপাত নিচে নেমে যাচ্ছে, ব্যাংক থেকে ঋণ নিয়ে চলতে হচ্ছে, ব্যয় বাড়াইতে হবে এবং আয়ের উৎস বাড়াতে হবে। কিভাবে আপনি ব্যয় বাড়াবেন, আয়ের উৎস বাড়াবেন যখন বিনিয়োগে হয় না, দেশি বিদেশি কোনোটাই হচ্ছে না। তো এই অবস্থায় আমার মনে হয় যেন সরকার এবং বিরোধী দল
দুই পক্ষেরই একটা বোঝাপড়ার দরকার আছে যে রাজপথ উত্তপ্ত করতে তারা যে প্ল্যান নিচ্ছে, আহ, তাদের তথাকথিত সংস্কার করছে, সেই সংস্কার নিয়ে যে তারা রাস্তায় নামতে চাচ্ছে, আমার মনে হয় এটা 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 আপাতত তারা এটা মাথা থেকে ফেলে মানুষের চিন্তা করতে হবে, দ্রব্যমূল্যের চিন্তা করতে হবে। তবে হামের টিকার একটা দুর্যোগ নেমে এসেছে, 200-এর উপরে শিশু মারা গিয়েছে। এরা তো এগুলো নিয়ে তো কোনো কথাবার্তা নাই ওই অর্থে। এগুলো তো ডক্টর ইউনূসের তো ফাঁসি দাবি করা উচিত যে এই সমস্ত কর্মকাণ্ডের জন্য, কিন্তু তারা সেটা করে না। আপনি যে ডক্টর ফাঁসি দেওয়া করছেন, এটা তো আমরা তো গত কয়েকদিন ধরে দেখছি বিভিন্ন মিডিয়া যে কেবল হামের টিকা না, এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে আমাদের বাণিজ্য এই চুক্তি নিয়ে দেখলাম বিভিন্ন জন লেখা লিখেছে, এবং এটা তো ভয়ঙ্কর একটা চুক্তি, আমাদের তো সবকিছু শেষ হয়ে যাবে। তো ওরা তো এই কারণে ফাঁসি দাবি করছে। এই চুক্তিটা নিয়ে আপনার মানে একটু ছোট করে দিন। না, তার তার ফাঁসি দাবি করাটা তো ন্যায্য, কারণ একটা দেশের সার্বভৌমত্ব হুমকির মধ্যে ফেলে দিয়েছে একটা গোলামী চুক্তি করে, এবং সরকারি দল বিরোধী দল দুই পক্ষ এটা চুপ হয়ে আছে। তো এটা এটা তার ফাঁসি দাবিটা আসলে করবে কে? তাহলে জনগণের তরফ থেকে উঠতে হবে। উনি বাংলাদেশকে যে অবস্থায় রেখে গেছেন, ওনার নিজের স্বার্থ সিদ্ধির সবকিছু পূর্ণ করে উনি যে দেশটাকে 12টা বাজিয়ে গিয়েছেন, এবং বিশ্ব বাটপার হিসাবে তাকে যে বারবার আমরা বলছি, এই বাটপাড়িটা যে উনি করে গেছেন জাতির সাথে, তার তো একটা বিচার হওয়া উচিত। তার তো ফাঁসি না হওয়া, অন্তত তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত। ফাঁসি হবে কি না হবে সেটা পরের ব্যাপার, তার বিরুদ্ধে তো মামলা হওয়া উচিত, তাকে বিচারের মুখোমুখি করা উচিত। কিন্তু সরকারের তরফ থেকে আমরা এমন কিছু দেখছি না, বরং তার কিছু পাওনা যেগুলো আছে সেগুলো সরকার বরং দিয়ে দিয়েছে। সে যা যা করেছিল, যে সমস্ত অবৈধ সুবিধা নিয়ে গেছিল, সরকার এখানে কোনো প্রতিবন্ধকতা দেখাচ্ছে না। হুম। এখন এই সংকট থেকে পাওয়া যাবে, আজকে একটা নিউজ পেলাম, এটা নিয়ে প্রশ্ন আপনার, যে আমি দেখলাম যে এই গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট, পিআরআই, তারা তাদের যে মুখ্য অর্থনীতি তিনি বলেছেন যে গত মার্চ মাসে বাংলাদেশ ব্যাংক থেকে সরকার 20,000 কোটি টাকা ঋণ নিয়েছে। এটা হাই পাওয়ার মানে ছাপানো টাকা, অর্থাৎ এটার প্রভাবে মূল্যস্ফীতি বাড়তে পারে। এই যে ওনার এই মন্তব্য, এটাকে আপনি কিভাবে দেখবেন? না, এটা তো ভয়াবহ যদি সত্যি হয়ে থাকে ওই রিপোর্টটা। কারণ এমনিতে মুদ্রাস্ফীতি আপনার 8%-এর উপরে, তার উপর যদি এভাবে যখন ইচ্ছা যাচ্ছে তাই টাকা ছাড়েন আপনি, তাহলে টাকা তো টাকার মূল্য এমন অবস্থা হবে যে পাকিস্তানের কাছে চলে যাবে। পাকিস্তানের টাকা যেমন এখন তেজপাতা হয়ে গেছে, বা আমি আফগানিস্তানে দেখে এসেছি, ইরাকে দেখে এসেছি, ইরানও দেখে এসেছি, যে তাদের টাকা যে তেজপাতা হয়ে গেছে, এগুলো বাংলাদেশের টাকাও তাহলে তেজপাতার মতো হয়ে যাবে, এটা কোনো মূল্য থাকবে না। আমি এই জন্য বলছি যে আসলে সরকারের উপর একটা ভীষণ দায়িত্ব পড়ে গেছে। এখন রাজনীতির মাঠ গরম করার সময় না, এখন অর্থনীতি নিয়ে চিন্তা করা উচিত। অর্থনীতি কিভাবে স্ট্রং করবে, কিভাবে সামনের দিনগুলো মোকাবেলা করবে, এই যুদ্ধ পরিপ্রেক্ষিতে অর্থনৈতিক প্ল্যানটা চেঞ্জ করে তারা সেদিকে মাথা ঘামানো উচিত মনে করি আমি। আমরা উদ্বিগ্নতার মধ্যে কেউ থাকতে চাই না। জি, অনেক ধন্যবাদ জনাব আনিস আলমগীর। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে আমরা আসলে কোন দিকে যাচ্ছি, দেশ কোন দিকে যাচ্ছে, আমাদের অর্থনীতি কোন দিকে যাচ্ছে, আর এসবের বিপরীতে আমাদের রাজনৈতিক দল, যেখানে আমাদের প্রত্যাশা ছিল যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে গোলামী চুক্তি ডক্টর ইউনূস ও খলিলুর রহমান করে গেছেন, তাই আমাদের সরকার এবং বিরোধী দল উভয় সরব হবে, পানিয়ে তার পরিবর্তে তাদের একে অপরকে আলটিমেটাম দিচ্ছি, কারে কয়েকদিন মধ্যে ফেলে দেবে, এবং তার প্রভাব ছাত্র সংগঠনগুলো করছে। এভাবে চলতে থাকলে আগামীতে আমরা কোন দিকে যাব, কি ভাববো, এসব নিয়ে চিন্তা ভাবনা করার সময় হয়েছে। আপনার ভালো থাকবেন।